আসসালামু আলাইকুম। আজকের লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকের লাইভ অনুষ্ঠানে আমি লেকচার 5 নিয়ে হাজির হয়েছি, শামীম আহমেদ। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে দুইটি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ল মেকিং প্রসিডিওর। আমি প্রথমতই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে ল মেকিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আলোচনায় চলে যাচ্ছি। যে আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমি শুরু করি, তাহলে বলতে হয় যে 1937 সালে আয়ারল্যান্ডের সংবিধানে সর্বপ্রথম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির নীতিটি সংযোজন করা হয়। তার পরবর্তীতে সেটিকে অনুসরণ করে 1945 সালে বার্মার সংবিধানেও ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংযোজন করা হয়। তার পরবর্তীতে 1950 সালে ভারতের সংবিধানে, তার পরবর্তীতে 1956 এবং 1962 সালের সংবিধানে, পাকিস্তানের সংবিধানে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতি গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় 1972 সালে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগেও ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতিটি গৃহীত হয়। তা আমরা আজকে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতিটা কি সেটা জানব। অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অথবা রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসলে কি, যে আমাদের দেশের আপামর জনসাধারণ একটি সুন্দর ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, এবং সেই স্বপ্নের বাংলাদেশের জন্যই কিন্তু আপামর জনসাধারণ রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং তারা একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কথা ভেবেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের জনসমষ্টি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশের একটি সংবিধান প্রতিষ্ঠা করেছিল। সেই সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটা মূলত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সকল নির্দেশাবলী এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নামে দ্বিতীয় চ্যাপ্টার সংবিধানে সেখানে বর্ণিত রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আধুনিক রাষ্ট্রের প্রধান এজেন্ডা থাকে যে জনকল্যাণে কাজ করা, অর্থাৎ সেই জনকল্যাণের কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের দ্বিতীয় ভাগে বাংলাদেশেও গৃহীত হয়েছে। এবং সেটা মূলত হচ্ছে যে আমরা জানি যে সিভিল এবং পলিটিক্যাল রাইটসগুলা ফান্ডামেন্টাল রাইটস নামে সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত হয়েছে, কিন্তু সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ছাড়া যে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি চ্যাপ্টারে গৃহীত হয়েছে। তো আমরা এখন মোটামুটি ক্লিয়ার হয়েছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির নীতিটা আসলে কি, যেটি রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য গৃহীত হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের যে প্রতিটা বিভাগ কিসের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করবে, যে আমাদের দেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতির যে অনুচ্ছেদগুলো, সেগুলো হচ্ছে যে আর্টিকেল 8 থেকে 25 পর্যন্ত সংবিধানে গৃহীত হয়েছে। আমি সে ব্যাপারে পরে আলোচনায় যাব। তবে আমরা এতটুকু বলতে পারি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে যেগুলো রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক এবং বৈদেশিক নীতি নির্ধারণে সহায়তা করে, সেগুলাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং এগুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি প্রোগ্রাম হিসাবে কাজ করে অথবা একটা কর্মসূচি হিসাবে কাজ করে। এই জন্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে রাইটসগুলা, সেগুলাকে প্রোগ্রাম রাইটসও বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটি নির্দেশাত্মক নীতি, অর্থাৎ এটা ডিরেক্টিভ হিসাবে সংবিধান থাকে। বিভিন্ন দেশের সংবিধানে এই নীতিগুলো বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন বাংলাদেশের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ভারতের সংবিধানে সেগুলোই আবার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতি হিসাবে গৃহীত হয়েছে। অর্থাৎ বিশ্বের প্রতিটা দেশের সংবিধানই কিন্তু এগুলো অপশনাল হিসাবে গৃহীত হয়েছে, অর্থাৎ সংবিধানের একটা সৌন্দর্য হিসাবে যোগ করা হয়েছে। সেজন্য আমি প্রথমতেই অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির বৈশিষ্ট্য আলোচনা করব। অর্থাৎ আমরা যদি দেখি যে
আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলা আসলে কতটুকু গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য নয় বা তাদের কাজ কি। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেটা সংবিধানের আর্টিকেল 8-2 অনুযায়ী, সেখানে আমরা দেখতে পাই যে দোজ প্রিন্সিপাল শ্যাল নট বি জুডিশিয়ালি এনফোর্সেবল, অর্থাৎ আদালতের মাধ্যমে কিন্তু এই প্রিন্সিপালগুলো এনফোর্স করা যাবে না। অর্থাৎ এগুলা এনফোর্স করার জন্য আদালতের দ্বারস্থ কেউ হতে পারবে না। অর্থাৎ সরকার যদি এই ফান্ডামেন্টাল অফ প্রিন্সিপালের নীতিগুলা ভায়োলেশন করে অথবা তারা যদি বাস্তবায়ন না করে, তাহলে সেগুলোর কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কারো কোনো অধিকার নেই। তো সেক্ষেত্রে আমরা প্রথম বৈশিষ্ট্যই পাই, যেটা সংবিধানের আর্টিকেল 8-2 থেকে, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো সেগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। তারপরে যদি আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন লেখক এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে বিভিন্ন বিশেষায়নে বিশেষিত করেছে। যেমন কেউ কেউ বলেছেন যে এগুলো হচ্ছে ভিউ আইডিয়াল, অর্থাৎ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এত সুন্দর সুন্দর কথা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে যে এই সুন্দর সুন্দর কথা ছাড়া আর বিকল্প কোনো উত্তম আদর্শ আর কোনো কিছুতেই হতে পারে না। অর্থাৎ এগুলো খুবই সুন্দর কথা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এই সুন্দর কথাগুলা কোনো কাজে লাগছে না। অর্থাৎ এজন্য বলা হয়েছে ভিউ আইডিয়াল, অর্থাৎ এটাকে বলা হয় দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্স। তারপরে আবার কেউ কেউ এটাকে বলেছেন, স্টেট পলিসিগুলোকে বলেছেন যে ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্ট, অর্থাৎ বাস্তবিক আবেগের ডাস্টবিন। অর্থাৎ এত সুন্দর সুন্দর কথা, চমৎকার কথা, কিন্তু সংবিধানের কোথাও কিন্তু বলা নাই এগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে। তো এই জন্য বলা হচ্ছে যে সংবিধানের যে ডাস্টবিন হিসাবে, অর্থাৎ সুন্দর সুন্দর আবেগের কথা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ অনেক সুন্দর সুন্দর নীতি আছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য কোনো ধরনের দিক নির্দেশনা কিন্তু সংবিধানে দেওয়া হয়নি। তারপরে বলা হচ্ছে ডেকোরেশন ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানের সৌন্দর্য। মেয়েরা তাদের নিজেদের সাজানোর জন্য বা নিজেদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য অনেক অলংকার সামগ্রী পরে থাকে, কিন্তু সেগুলো কিন্তু তাদের কোনো নারীত্বের মর্যাদাকে, সেগুলো না পড়লে নারীত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করে না অথবা মানব সত্তা বিনষ্ট হয়ে যায় না। সেগুলো নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু তারা অলংকার সামগ্রী পরে থাকে। ওইরকম সংবিধানের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেগুলো কিন্তু সংবিধানের সৌন্দর্য হিসাবে কাজ করে, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য কোনো দিক নির্দেশনা সংবিধানে দেওয়া হয়নি। তো সুতরাং আমরা বলতে পারি এখানে যে ডেকোরেশন ইন দ্য কনস্টিটিউশন হিসেবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো কাজ করছে। তারপরে বলা হচ্ছে যে ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেশন, লক্ষ্য বা আকাঙ্ক্ষার কর্মসূচি। অর্থাৎ এখানে অনেক সুন্দর সুন্দর যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অনেক কিছুর কথা বলা আছে, যে ইরাডিকেশন অফ প্রভার্টি, দারিদ্র্য দূরীকরণ করা হবে, ইমানসিপেশন অফ, অর্থাৎ সেখানে শোষণ এবং ইমানসিপেশন অফ তো সেখানে অনেক শোষণ থেকে মুক্তির কথা বলা হয়েছে। সেখানে রাইট টু ফুডের কথা বলা হয়েছে, রাইট টু ওয়ার্কের কথা বলা হয়েছে, রাইট টু রিজনেবল রেস্ট, রিক্রিয়েশন অ্যান্ড রাইট টু রেস্ট, রিক্রিয়েশনের কথা বলা হয়েছে অ্যান্ড লেজারের কথা বলা হয়েছে। সেখানে কিন্তু গ্রামীণ কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে। অর্থাৎ সুন্দর সুন্দর বিধান সেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সেখানে বলা হয়েছে যে বেকারত্বের অবসান ঘটানো হবে। অর্থাৎ আমরা এই ম্যানিফেস্টোগুলো কিন্তু সাধারণত রাজনৈতিক দলের যে নির্বাচন, সেই নির্বাচনী ইশতেহারে কিন্তু দেখতে চাই তারা ক্ষমতায় গেলে অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের দল দ্বারা দেশে কোনো ধরনের বেকারত্ব থাকবে না, তাদের দেশে শিক্ষার সমতা, অর্থাৎ শিক্ষার অধিকারকে নিশ্চিত করবে, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করবে এবং সেখানে সকলের, অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ দূর করবে। অর্থাৎ সেগুলো কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংবিধানেও সেরকম কথা বলা আছে যে নির্বাহী বিভাগ থেকে জুডিশিয়ারিকে আলাদা করা হবে এবং ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠীদের তাদের সাংস্কৃতিক অধিকারকে সংরক্ষণ করা হবে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথাও সেখানে বলা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার কথাই বলা আছে, অর্থাৎ সংবিধানের যে স্টেট পলিসিগুলো সেগুলা জনগণের আশা আকাঙ্ক্ষার কথাই বলে, কিন্তু সেগুলা কিন্তু বাস্তবে কার্যকর করার জন্য কোনো ধরনের দিক নির্দেশনা এবং সেগুলোর এনফোর্সিবিলিটি কিন্তু সেখানে দেয়া নেই। তো সুতরাং আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতিটা কী এবং তার বৈশিষ্ট্য কী।
অর্থাৎ এই নীতিটি মূলত হচ্ছে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য একটি দিক নির্দেশক হিসেবে কাজ করে এবং এটি রাষ্ট্রের সংবিধানে শোভাবর্ধন অথবা সৌন্দর্য কারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এর এনফোর্সিবিলিটি নেই এবং সেটি সংবিধানে প্রতিটি দেশের সংবিধানেই দেয়া হয়ে থাকে এবং সেটা নাগরিকদের অর্থাৎ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে অর্থাৎ দেশের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার চেষ্টা কিন্তু সরকারগুলো করে থাকে। তো আমরা তারপরেই আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পার্থক্য কী। তা আমরা সবাই জানি যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলো আদালতের মাধ্যমে বলবৎ করা যায়। অর্থাৎ কেউ যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে, অর্থাৎ রাষ্ট্র যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে সংবিধানের আর্টিকেল 44 অনুযায়ী সে কিন্তু রিট পিটিশন দায়ের করতে পারে এবং সে হাইকোর্ট ডিভিশন থেকে প্রতিকার পেতে পারে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সেখানে মৌলিক অধিকার বলবৎ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আদালতের মাধ্যমে এনশিওর করা যাচ্ছে, এনফোর্স করা যাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো কিন্তু আদালতের মাধ্যমে বলবৎ করা যাচ্ছে না, অর্থাৎ সেগুলা জুডিশিয়ারির মাধ্যমে এনফোর্সেবল হচ্ছে না। তারপর যদি আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটসগুলো মূলত সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসগুলোকে ইনক্লুড করছে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো সেখানে কিন্তু ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসগুলোকে ইনক্লুড করছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অথবা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো কিন্তু নির্দেশাত্মক আকারে দেয়া আছে, এগুলো ম্যান্ডেটরি নয়, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ম্যান্ডেটরি। এগুলো কিন্তু রাষ্ট্রকে অবশ্যই এগুলো এনশিওর করতে হবে, এগুলোকে লঙ্ঘন করা এগুলো রাষ্ট্র কখনো লঙ্ঘন করতে পারে না। এবং তারপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাই যে প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলো মূলত সেগুলো নাগরিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং আরও দেখতে পাই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সরকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো সরকারের উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে না, বরঞ্চ সেগুলো অপশনাল হিসেবে থাকে। রাষ্ট্র চাইলে সেগুলো বাস্তবায়ন করবে, না চাইলে সে না করবে। এবং আরও আমরা দেখতে পাই যে মৌলিক অধিকারগুলো, অর্থাৎ যদি মৌলিক অধিকার পরিপন্থী পার্লামেন্ট কর্তৃক কোনো আইন পাশ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি সেই অবৈধ আইনগুলা বা অসামঞ্জস্যপূর্ণ আইনগুলা বাতিল ঘোষণা করতে পারে। কিন্তু পার্লামেন্ট যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতির বাহিরে গিয়ে কোনো ধরনের আইন পাশ করে অথবা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতির পরিপন্থী কোনো আইন পাশ করে, সেক্ষেত্রে কিন্তু আদালত কোনো কিছুই করতে পারে না এবং বাতিল বলেও ঘোষণা করতে পারে না। তো এই ছিল যে বেসিক ডিস্টিংশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা দেখতে পাই যে আমাদের দেশে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো অনেক সুন্দর, অর্থাৎ সেখানে অত্যন্ত সুন্দর সুন্দর কথা, চমৎকার আদর্শের কথা, কিন্তু সেগুলো আমরা যদি ফান্ডামেন্টাল রাইটসে ইনক্লুড করতে চাই তাহলে আমাদের কি সমস্যা হবে? আমাদের সমস্যা হবে যে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো না। অর্থাৎ রাষ্ট্র চাইলেই কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো বাস্তবায়ন করতে পারবে না, কারণ সরকারের সেই সীমিত সম্পদ দিয়ে কিন্তু সেটা সম্ভব না। তো অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নীতি যদি কেউ বাস্তবায়ন করতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অর্থনৈতিক সচ্ছলতার খুব দরকার হবে এবং তার সম্পদের অপ্রতুলতা থাকা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সচ্ছল হলেই সেই রাষ্ট্রীয় মূলনীতিগুলো বাস্তবায়ন করা সম্ভব, অন্যথায় সেগুলো কিন্তু বাস্তবায়ন করা পসিবল হবে না। অর্থাৎ আমাদের
এই প্রিন্সিপালগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে যেতে হবে। বাংলাদেশে অনেক কিছুরই যেমন শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে, আগের চাইতে শিক্ষার হার বেড়েছে, এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে, এবং বাংলাদেশের চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু সেগুলো ওভারনাইট বা রাতারাতি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ আমরা গরিব দেশ, অ্যান্ড উই হ্যাভ নো ইকোনমিক সলভেন্সি। সো এগুলো বাস্তবায়ন করতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা যখন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হব, তখন কিন্তু আমরা এই রাষ্ট্রীয় মূলনীতিগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে সংবিধানে ইনক্লুড করতে পারবো। তারপর যদি আমি সংবিধান দেখি, অর্থাৎ সংবিধানের আর্টিকেল 8 থেকে 25 পর্যন্ত দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো অনুচ্ছেদ পাই, কতগুলো আর্টিকেলে প্রভিজন পাই, যেখানে স্পষ্ট রূপে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলোর কথা বলা আছে। তো আমি সেগুলোই ব্যাখ্যা করব। আশা করি আপনারা সবাই এগুলো জানেন, এবং তবু আমি শর্টকাটলি আমি চেষ্টা করব এগুলো আপনাদের বোঝানোর জন্য। অর্থাৎ আর্টিকেল 8 যদি আমরা দেখি, তো আর্টিকেল 8-এর 1-এ কিন্তু বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে 4টি। অর্থাৎ সেখানে বলা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রথমটি হচ্ছে যে ন্যাশনালিজম, দ্বিতীয়ত হচ্ছে সোশ্যালিজম, তৃতীয়ত হচ্ছে ডেমোক্রেসি, অ্যান্ড চতুর্থত হচ্ছে সেখানে সেকুলারিজমের কথা বলা আছে। এবং এই 4টি মূলনীতি থেকেও উৎসারিত অন্যান্য যে মূলনীতি, সবগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গণ্য হবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, এবং এই 4টি থেকে উদ্ভূত অন্যান্য যত নীতি আছে, সবগুলো নীতি কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে গণ্য হবে। তারপরে যদি আমরা আর্টিকেল 8-এর 2 দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আসলে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি অযথা, নাকি সেগুলোও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো কাজে লাগে। সেখানে 4টি ব্যবহারের কথা বলা আছে। অর্থাৎ বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি শ্যাল বি দ্য ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক হিসাবে গণ্য হবে, মৌলিক সূত্র হিসাবে গণ্য হবে। দ্বিতীয়ত বলা হয়েছে দে শ্যাল বি অ্যাপ্লাইড ইন মেকিং অফ দ্য লস, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু সেগুলা ব্যবহার করা হবে। এবং তৃতীয়ত বলা হচ্ছে যে সেখানে যে দেয়ার শ্যাল বি এ গাইড টু দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য আদার লস, এবং সেগুলা কিন্তু সংবিধান এবং অন্যান্য আইনের গাইড হিসাবে, দিক নির্দেশক হিসাবে ব্যবহৃত হবে। এবং চতুর্থত সেখানে বলা হয়েছে যে দে শ্যাল ফর্ম দ্য বেসিস অফ দ্য অফ অল ওয়ার্ক অফ দ্য স্টেট অ্যান্ড ইটস সিটিজেন, অর্থাৎ সকল নাগরিক এবং রাষ্ট্রের কার্যের ভিত্তি কিন্তু এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো। অর্থাৎ আমরা এই 4টি ক্ষেত্রের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ব্যবহার করতে পারবো। তারপর যদি আমরা দেখি আর্টিকেল 9, সেখানে ন্যাশনালিজম সম্পর্কে বলা আছে। আর্টিকেল 10 যদি আমরা দেখি, সেখানে সোশ্যালিজম অ্যান্ড ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন সম্পর্কে বলা আছে। সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি সম্পর্কে বলা আছে, যে মানুষের উপর মানুষের শোষণ থেকে মুক্ত থাকা, এবং সেখানে ন্যায়ানুগ এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকামী সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের কিন্তু সেখানে নিশ্চয়তার কথা সংবিধানে বলা হয়েছে। এবং সেখানে আর্টিকেল 11-এ বলা হয়েছে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, সেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হবে গণতান্ত্রিক, এবং সেখানে কিন্তু মৌলিক মানবাধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। স্বাধীনতা, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তার কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 12 যদি আমরা দেখি, সেখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে এবং ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা কিন্তু আর্টিকেল 12-এ বলা হয়েছে। অর্থাৎ সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, অর্থাৎ কমিউনালিজম থাকা যাবে না, এবং রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করবে না, এবং রাষ্ট্র কিন্তু সেখানে যে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করবে, এবং রাষ্ট্রের কোনো বিশেষ ব্যক্তি যদি কোনো বিশেষ ধর্ম অনুসরণ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার উপর কোনো ধরনের নির্যাতন করা যাবে না। তাহলে
আর্টিকেল 12-এ সেকুলারিজম অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডম অফ রিলিজিয়ন সম্পর্কে বলা আছে, এবং আর্টিকেল 13 যদি আমরা দেখি যে সেখানে প্রিন্সিপাল অফ ওনারশিপ মালিকানার নীতি সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 14-তে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি, অর্থাৎ ইমানসিপেশন অফ পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার, অর্থাৎ কৃষক ও শ্রমিকের মুক্তি সম্পর্কে কিন্তু এই আর্টিকেল 14-তে বলা হয়েছে। এবং আর্টিকেল 15 যদি আমরা দেখি সেখানে বেসিক নেসেসিটিজের কথা বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন, এবং সেখানে কিন্তু রাষ্ট্রকে রাইট টু ফুড, রাইট টু শেল্টার এবং রাইট টু এডুকেশন, রাইট টু হেলথ, রাইট টু ওয়ার্ক, রাইট টু সোশ্যাল সিকিউরিটি, এগুলো কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করার কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 16-এ বলা হয়েছে যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা। সেখানে সরকার কিন্তু গ্রামীণ উন্নয়নের অর্থাৎ গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থার কথা কিন্তু আর্টিকেল 16-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কুটির শিল্পের বিকাশের কথা, এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের কথাও কিন্তু আর্টিকেল 14-তে বলা হয়েছে। এবং আমরা আর্টিকেল 17 যদি দেখি তাহলে সেখানে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশনের কথা আমরা আর্টিকেল 17-এ পাবো। এবং আর্টিকেল 18-এ আমরা দেখতে পাবো যে পাবলিক হেলথ অ্যান্ড মোরালিটির কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 18A যেটি পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সংযুক্ত করা হয়েছে সেটা আপনারা জানেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ জলবায়ু সংক্রান্ত, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি, অর্থাৎ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা আর্টিকেল 18A-তে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ সেখানে বলা হয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে, এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি ও বন্যপ্রাণীর সংরক্ষণের নিশ্চয়তা কিন্তু সেখানে রাষ্ট্রকে করার কথা বলা হয়েছে। অর্থাৎ সংবিধানের আর্টিকেল 18A সেটি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, এবং সেটি বাংলাদেশের জলবায়ু বৈচিত্র্য এবং বন এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের কথা এবং উন্নয়নের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। এবং আর্টিকেল 19 যদি আমরা দেখি সেখানে ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মানুষে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে, এবং মানুষে সামাজিক ও অর্থনৈতিক যে অসাম্য সেটা বিলোপ সাধন করতে হবে। এবং তৃতীয়ত 19A3-তে বলা হয়েছে, যেটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ সেখানে ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড পার্টিসিপেশন অফ ওমেন, অর্থাৎ সকল ক্ষেত্রে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নাগরিকদের অর্থাৎ মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 20 যদি দেখি আমরা সেখানে বলা হয়েছে ওয়ার্ক অ্যাজ এ রাইট ইন ডিউটি, অ্যান্ড আর্টিকেল 21-এ বলা হয়েছে যে নাগরিকদেরকেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে, এবং নাগরিক হিসাবে আমাকে রাষ্ট্রের প্রতি 4টি দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে টু অবজার্ভ দ্য কনস্টিটিউশন অ্যান্ড আদার লজ, অর্থাৎ সংবিধান এবং অন্যান্য আইনকে মান্য করতে হবে, এবং টু মেনটেন ডিসিপ্লিন, এবং সেখানে আমাকে কিন্তু ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা রক্ষা করতে হবে। এবং বলা হয়েছে যে আমাকে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি টু পারফর্ম পাবলিক ডিউটিস, যেগুলো আমার অর্থাৎ পাবলিক ডিউটিস নাগরিক দায়িত্ব পালন করা, এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা, অর্থাৎ টু প্রোটেক্ট দ্য ন্যাশনাল পাবলিক প্রপার্টি, টু প্রোটেক্ট দ্য পাবলিক প্রপার্টি, অর্থাৎ নাগরিক হিসেবে আমার 4টি অধিকার রয়েছে, এবং সেটা সংবিধানের আর্টিকেল 21-এ বলা হয়েছে। অর্থাৎ টু অবজার্ভ দ্য কনস্টিটিউশন অ্যান্ড লজ, টু মেনটেন ডিসিপ্লিন, টু পারফর্ম পাবলিক ডিউটিস, টু প্রোটেক্ট দ্য পাবলিক প্রপার্টি, অর্থাৎ 4টি রাইট কিন্তু 4টি ডিউটি কিন্তু আমাকে নাগরিক হিসেবে সেখানে পালন করতে হয়। এবং আর্টিকেল 20 যদি আমরা বলি সেখানে দেখতে পাই যে সেপারেশন অফ জুডিশিয়ারির কথা বলা আছে, যে দ্য স্টেট শ্যাল এনশিওর দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। তারপর যদি আমরা দেখি আর্টিকেল 23 ন্যাশনাল কালচার সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 23A-তে বলা হয়েছে ক্ষুদ্র জাতিসত্তা বা উপজাতিদের যে সাংস্কৃতিক অধিকার অর্থাৎ সংস্কৃতি সেগুলো
ভ্রাতৃত্ব ও তাদের সাথে সম্পর্কের ধরন কী হবে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটির কথা আর্টিকেল 25-এ বলা হয়েছে, যে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধার কথা, যেখানে অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবে, আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘে বর্ণিত সনদের সাথে সনদের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। অর্থাৎ বাংলাদেশ যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের বল প্রয়োগ করবে না এবং সাধারণ ও সম্পূর্ণ যে নিরস্ত্রীকরণের চেষ্টা করবে, এবং পৃথিবীতে কোনো সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদ অথবা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যদি কোনো জনগণ আন্দোলন করে তাহলে সে জনগণের প্রতি কিন্তু সমর্থন জানানোর কথা সংবিধানে বলা হয়েছে, এবং রাষ্ট্র কিন্তু সেই নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জ্ঞাপন করতে পারবে। অর্থাৎ এই ছিল যে সংবিধানের আর্টিকেল 8 থেকে 25 পর্যন্ত ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বোঝার ঘাটতি থাকে অথবা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। তার পরবর্তীতে আমি আমার সেকেন্ড টপিকে চলে যাব, সেটি ছিল ল মেকিং প্রসিডিওর। আমি সেটি সম্পর্কে বেশিক্ষণ আলোচনা করব না, আমি হয়তো আর 5 মিনিট আলোচনা করি আমি আমার আজকের আলোচনা শেষ করব। সেটি ছিল আজকের আলোচনা শেষ করব যে আমরা যদি আর্টিকেল 80 দেখি, আমরা কিন্তু সেখানে দেখতে পাই যে একটা আইন কিভাবে তৈরি করবে, অর্থাৎ একটা বিল থেকে কিভাবে অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিগণিত হবে সেই সম্পর্কে বলা আছে। আমি সেই সম্পর্কে আলোচনা করার আগে সাধারণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বিল কাকে বলে, অর্থাৎ মূলত বিলটা কি। অর্থাৎ একটা বিল হচ্ছে আইনের খসড়া প্রস্তাবকে সাধারণত বিল বলা হয়, আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা বিলের ভিতরে বিলের মধ্যে কতগুলো ক্লজ থাকে, সাব ক্লজ থাকে, এবং এই বিলটি যখন অ্যাক্ট অফ পার্লামেন্ট অথবা আইনে পরিণত হয় তখন কিন্তু সেকশনে এবং সাবক্লজগুলো সাবসেকশনে পরিণত হয়। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিলকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে বিলকে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পাবলিক বিল, প্রাইভেট বিল এবং হাইব্রিড বিল। অর্থাৎ পাবলিক বিল যদি আমরা বলি তাহলে সেটি কিন্তু সাধারণত জনসাধারণের স্বার্থে জড়িত আছে, অথবা সমগ্র জনগণের অথবা জনগণের বৃহত্তম অংশের স্বার্থ জড়িত আছে। সেক্ষেত্রে কিন্তু পাবলিক বিলগুলো সংসদে আনা হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি যে জাতীয় শিক্ষানীতি, সেক্ষেত্রে কিন্তু যে বিল আনা হয় সেগুলা কিন্তু হচ্ছে যে পাবলিক বিল। এবং আমরা যদি দেখি প্রাইভেট বিলগুলো কিন্তু শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষ অথবা প্রতিষ্ঠান অথবা কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো অঞ্চলের স্বার্থ জড়িত আছে এমন বিলকে সাধারণত প্রাইভেট বিল বলা হয়। যেমন আমরা যদি প্রাইভেট বিল দেখি, যেমন রাষ্ট্রপতির বেতন ও ভাতা সম্পর্কিত যে বিল, অথবা সংসদ সদস্যদের বেতন ভাতা সম্পর্কিত যে বিল, অথবা স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির জন্য যে বিল সংসদে আনা হয়, সেগুলো কিন্তু প্রাইভেট বিল হিসাবে সংসদে আনা হয়। এবং হাইব্রিড বিল অথবা দ্বিজাতীয় বিল, হাইব্রিড বিল আপনারা বুঝতে পেরেছেন হয়তো নামটি থেকে, অর্থাৎ যেখানে পাবলিক এবং প্রাইভেট বিল জড়িত রয়েছে সেটিকে কিন্তু হাইব্রিড বিল বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে পাবলিক বিল জনস্বার্থ অথবা সমগ্র জনগণের স্বার্থ জড়িত থাকবে, এবং প্রাইভেট বিল হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ। আমরা যদি জাতীয় স্বাস্থ্যনীতি দেখি, স্বাস্থ্যনীতিতে কিন্তু সমগ্র জনগণের স্বার্থ জড়িত আছে, অপরপক্ষে বিশেষ কতিপয় ব্যক্তির স্বার্থ, যেমন চিকিৎসক তারা বিশেষ কতিপয় ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটি বিল জড়িত থাকার কারণে সেখানে এটিকে হাইব্রিড বিল বলা হয়েছে। অর্থাৎ সমগ্র জনগণের স্বার্থ যখন সেটা পাবলিক বিল, যখন চিকিৎসকদের স্বার্থকে বোঝানো হচ্ছে তখন সেটা কিন্তু প্রাইভেট বিল। এবং এই দুইটা মিলিত হয়ে কিন্তু জাতীয় স্বাস্থ্যনীতি বিল পাস হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সে বিলটি হচ্ছে হাইব্রিড বিল। তাছাড়া উত্থাপনের দিক থেকে যে সংসদে যে বিল উত্থাপন করা হয় সেদিক থেকে কিন্তু বিলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা পাবলিক বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল।
সেই ক্ষেত্রেও কিন্তু পাবলিক বিল উত্থাপন করবে শুধুমাত্র মন্ত্রী, এবং মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্য কর্তৃক যে বিল উত্থাপন করা হয়ে থাকে সেটি কিন্তু হচ্ছে প্রাইভেট বিল। আশা করি আপনারা এই বিল সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। অর্থাৎ বিল হচ্ছে আইনের খসড়া প্রস্তাব। আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়। অর্থাৎ সংসদে যে কোনো প্রস্তাবকে সংসদে যখন কোনো প্রস্তাব পাঠানো হয় তখন সেটা কিন্তু বিল আকারে পাঠানো হয়। অর্থাৎ সেটাকে প্রস্তাব না বলে বিল বলা হবে, এবং সেই বিলগুলা কিন্তু দুই ধরনের হয়ে থাকে উত্থাপনের দিক দিয়ে, পাবলিক বিল এবং প্রাইভেট বিল। পাবলিক বিল হচ্ছে যদি মন্ত্রী উত্থাপন করে সংসদে তাহলে সেটা পাবলিক বিল। মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্যগণ যখন উত্থাপন করে সেটাকে বলা হয় প্রাইভেট বিল। এখন আমরা দেখব একটা বিল কিভাবে আইনে পরিণত হয়। আপনারা অবশ্যই হয়তো আর্টিকেল 80 পড়েছেন, অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 80। সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা বিল কিভাবে অ্যাক্ট অফ পার্লামেন্ট অথবা আইনে পরিণত হয়। সেখানে কিন্তু বলা হয়েছে যে আইন প্রণয়নের জন্য প্রত্যেকটা প্রস্তাব বিল আকারে সংসদে আনতে হবে, এবং সেই যে প্রস্তাবটা বিল আকারে সংসদে আনা হয় সংসদ কর্তৃক কিন্তু সেই বিলটি গৃহীত হয়, এবং যদি সংসদ কর্তৃক গৃহীত হয় তাহলে সেই বিলটি কিন্তু রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। সেখানে রাষ্ট্রপতিকে 15 দিনের সময় দেওয়া হয়, এবং 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি সেখানে সম্মতি যদি দেয় তাহলে সেটা অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত হয়ে যায়, এবং সে যদি 15 দিনের মধ্যে সম্মতি দিতে ব্যর্থ হয় তাহলেও কিন্তু সেটি অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত হয়। তবে 15 দিনের মধ্যে যদি সে সম্মতি না দিয়ে আদালত পার্লামেন্টের নিকট পুনর্বিবেচনার জন্য অথবা নির্দেশিত আকারে কিছু সংশোধনী আকারে কিছু নির্দেশ দিয়ে সংসদে পাঠানো হয়, তবে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট সেটি গ্রহণ করে আবার তাদের রাষ্ট্রপতির পুনর্বিবেচনাকে তাদেরকে গ্রহণ করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতির পুনর্বিবেচনা অনুসারে কিন্তু তারা পার্লামেন্ট আবার পরবর্তীতে পুনর্বিবেচনা গ্রহণ করে আবার রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়, এবং সেখানে 7 দিনের জন্য রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য পাঠানো হয়। 7 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি সম্মতি দিতে ব্যর্থ হয় তাহলে সেই বিলটি অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত হয়। আর তিনি যদি সম্মতি দেয়ও 7 দিনের মধ্যে অথবা না দেয় 7 দিনের মধ্যে, তাহলে সেক্ষেত্রেও সেই বিলটি অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত হবে। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে এই একটি বিলকে অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের একটি ভেটো পাওয়ার রয়েছে, এবং সেই ভেটো পাওয়ারটি কিন্তু আমরা দেখতে পাই যে স্থগিতকারী ভেটো। অর্থাৎ ভেটো পাওয়ার বলতে আমরা বুঝি যে রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কিন্তু ভেটো ক্ষমতা বলা হয়। যে রাষ্ট্রপতি যদি কোনো একটা বিলকে বাতিল করে দেয় সেটাকে আসলে ভেটো পাওয়ার বলা হয়, এবং রাষ্ট্রপতির ভেটো ক্ষমতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে অ্যাবসলিউট ভেটো, এবং সাসপেন্সিভ অথবা কোয়ালিফাইড ভেটো, এবং তৃতীয়ত বলা হচ্ছে যে পকেট ভেটো। অর্থাৎ ভেটো 3 প্রকার। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে অ্যাবসলিউট ভেটো, অর্থাৎ রাষ্ট্রপতি যখন কোনো বিলে সম্মতি জ্ঞাপন করতে অস্বীকার করে এবং সেই অস্বীকার করার কারণে ওই বিলটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ভেটো পাওয়ারকে বলা হয় অ্যাবসলিউট ভেটো। অর্থাৎ এই অ্যাবসলিউট ভেটোর ব্যবহার কিন্তু আমাদের বাংলাদেশে নেই, কিন্তু ভারতের সংবিধানের আর্টিকেল 111-তে কিন্তু এই অ্যাবসলিউট ভেটোর এক্সারসাইজ করার ক্ষমতা রয়েছে, সেটা ভারতের প্রেসিডেন্টের। কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্টের কিন্তু সেই অ্যাবসলিউট ভেটো এক্সারসাইজ করার কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে আর্টিকেল 80-তে যে ভেটোর ক্ষমতা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে সাসপেন্সিভ অথবা কোয়ালিফাইড ভেটো, যেটাকে আমরা বাংলায় স্থগিতকারী ভেটো বলি। অর্থাৎ কোনো একটা বিল যখন সংসদ থেকে রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়, সেখানে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি যদি সেখানে পুনর্বিবেচনার জন্য সেখানে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য আবার পার্লামেন্টে সেই বিলটি পাঠায়, সেই পাঠানোটাই কিন্তু মূলত স্থগিতকারী ভেটো অথবা সাসপেন্সিভ ভেটো হিসাবে গণ্য করা হয়। এবং সেটা কিন্তু বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 80-তে স্পষ্ট করে বলা হয়েছে। অর্থাৎ স্থগিতকারী ভেটো বলতে রাষ্ট্রপতি যখন আইনসভা কর্তৃক, অর্থাৎ বাংলাদেশ
বাংলাদেশের আইনসভার নাম পার্লামেন্ট অথবা জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ কর্তৃক কোনো বিলকে যখন সরাসরি বাতিল না করে বরং পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে রাষ্ট্রপতি আবার পাঠায়, সেটিকেই কিন্তু স্থগিতকারী ভেটো বলা হয়। বাংলাদেশে যেটা আমরা দেখতে পাই যে আর্টিকেল 80-তে অর্থাৎ সাসপেন্সিভ অথবা কোয়ালিফাইড ভেটোর কথা বলা আছে। এবং সর্বশেষ যদি আমরা দেখি সেখানে সর্বশেষ আমরা যে ভেটোর কথা বলেছিলাম সেই ভেটো হচ্ছে যে পকেট ভেটো। পকেট ভেটোটা হচ্ছে যেমন ধরেন রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য পাঠানো হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি সেই বিলটিকে টেবিলের উপর ফেলে রেখেছে, কোনো ধরনের সেটিতে কোনো ধরনের সম্মতিও দেয়নি অথবা সেটিতে কোনো ধরনের পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টেও পাঠায়নি, কিন্তু নির্দিষ্ট যে সময় দেওয়া হয় যে 15 দিন সময়, সেই সময় এক্সপায়ার্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আইনটি অটোমেটিক্যালি পাস হয়ে যায় এবং এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। তবে কোনো একটা বিলকে যখন রাষ্ট্রপতির নিকট পাঠানো হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময়ে যদি রাষ্ট্রপতি সেই বিলটিকে কোনো ধরনের সম্মতি না দিয়ে টেবিলের উপর ফেলে রাখে, সেই ফেলে রাখার ক্ষমতাটাই কিন্তু পকেট ভেটো বলা হয়। এবং বাংলাদেশে এই পকেট ভেটো আসলে কোনো ধরনের, এই পকেট ভেটোর মানে হচ্ছে যে রাষ্ট্রপতি নীরব থাকা এবং মৌন সম্মতি জ্ঞাপন করা। অর্থাৎ রাষ্ট্রপতির নিকট যদি বিলটি পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সম্মতি না দেয় তাহলে অটোমেটিক্যালি সেই বিলটি আইনে পরিণত হয়ে যায়। আশা করি আপনারা আর্টিকেল 80 অনুযায়ী সেখানে একটা বিল কিভাবে আইনে পরিণত হয় সেটা বুঝতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে জুডিশিয়ারি এবং অ্যাডভোকেটশিপ সেসব পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং আমরা যদি আরও বিস্তারিত পড়তে চাই তাহলে বিভিন্ন বইয়ে অনেক সুন্দরভাবে বলা আছে যে একটা বিলকে আইনে পরিণত করতে গেলে আরও অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, যেগুলো জেনারেল রিডিং হিসাবে পার্ট হিসাবে গণ্য করা হয়। 3টা পার্ট রয়েছে, অর্থাৎ সংসদে যে একটা প্রস্তাব উত্থাপন করে সেটা বিল আকারে উত্থাপন করতে হয়, কিন্তু বিল আকারে উত্থাপনের ক্ষেত্রে সংসদ কর্তৃক গৃহীত হওয়ার আগেও আরও অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের মোটামুটি আমার আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আগামী লেকচার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।